গেম অফ থ্রোনস, যেটা নিয়ে আমাদের সবার মধ্যেই একটা উত্তেজনা কাজ করে, যেটা আমি করোনার টাইমে 3বার দেখছি এবং 3বার দেখার পরে লাস্টবার রিয়েলাইজ করলাম যে আমাদের যে ক্রিয়েটর আছে গেম অফ থ্রোনসের, এই ডাফার ব্রাদার, এরা আসলে একটা গাধা। কারণ হচ্ছে এই এত সুন্দর একটা সিজনটাকে কীভাবে এত স্টুপিডিটিভাবে নষ্ট করছে, এর একটা সুন্দর এক্সাম্পল হচ্ছে গেম অফ থ্রোনস। ধরেন আমি যদি এখানে প্রথম থেকে শুরু করি, সার্সি ল্যানিস্টারের একটা ভীষণ ছিল, এর মতো সাইকোপ্যাথ এই গেম অফ থ্রোনসের ইউনিভার্সে খুবই বিরল আসলে দেখার মতো আসলে। তো একে যেভাবে আসলে মারা হয়েছে এটা খুবই দুঃখজনক মানে কি খুবই আনএক্সপেক্টেড। কেন আনএক্সপেক্টেড দেখেন, এই মানুষটা যে সবাইকে তিলে তিলে মারে, যার মানে টর্চার পদ্ধতি এত ক্রুশাল, তাকে কিনা মারা হয়েছে পাথর ফেলায় আসলে। এইখানে যদি ক্রিয়েটররা মানে ভবিষ্যৎবাণীর দিকে খেয়াল করতো, মানে যে জর্জ আর আর মার্টিন আছে, উনি কিন্তু ভবিষ্যৎবাণী, ওনার যে বই আছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ভবিষ্যৎবাণীগুলো মানে মানে প্রতিফলিত করতো। বাট যেটা হয়েছে গেম অফ থ্রোনসে, তারা এই জিনিসটাকে আমলেই নেয় নাই, যার জন্য আসলে মানে সিরিজটা খুব একটা মানে কি বলবো মানে তার আর্ক ধরে রাখতে পারে না। সার্সি ল্যানিস্টারের যে ভিশন ছিল, এখানে হচ্ছে একটা প্রফেসি ছিল যে সার্সি ল্যানিস্টার মারা যাবে তার ভাইয়ের হাতে, বা তার ভাইকে জেমি ল্যানিস্টার। এইখানে যদি জেমি ল্যানিস্টারের হাতে তার মৃত্যুটা হইতো, তাহলে এটা দেখতে মানুষের আরও মনে থাকতো। এই যে জিনিসটা আছে যে সার্সি জেমিকে ধরে রাখছে, তখন পাথর না পড়ে যদি মানে জেমি যদি তাকে কিল করতো, তাহলে এটা কিন্তু দেখতে আরও ভালো লাগতো। এরপরে আসেন জেমি ল্যানিস্টার। ভাই, জেমি ল্যানিস্টারের যে টাইম লাইনটা দেখাইছে, যে এই মানুষটা এতটা বেয়াদব, মানে এতটা শয়তান, যে আপনি যখন সিরিজ দেখা শুরু করবেন, আপনি এই লোকটার সাথে আর জফরির সাথে খুব একটা খারাপ মানে পার্থক্য করতে পারবেন না। ভাববেনি যে শালার বাস্টার্ড মানে ওর ছেলে বাস্টার্ড হবে না তো কার ছেলে হবে, এরকম ঘৃণা আসবে এই লোকটার প্রতি। কিন্তু যখন মানে সিরিজটা আগাবে আস্তে আস্তে, তখন আপনার এই লোকটার প্রতি একটা ভালোবাসা জন্ম নেবে। এই লোকটা খারাপ থেকে কীভাবে ভালো হইলো, তার খারাপ হওয়ার কি দরকার ছিল, এটাও কিন্তু গল্পে খুব সুন্দরভাবে বলছে স্টোরিতে। যে যখন ম্যাট কিং পাগল হয়ে যায়, তখন সে কি করে, তার তরবারি দিয়ে ওই ম্যাট কিংয়ের মানে পেছন দিয়ে ভরে দেয় আর কি। এখন পেছন দিয়ে ভরে দেয়, এটা কিন্তু খুব খারাপভাবে দেখা হয় যে সে কিন্তু মানে ম্যাট কিংয়ের প্রধান বডিগার্ড ছিল। এখন প্রধান বডিগার্ড যখন ম্যাট কিংকে মেরে ফেলে, তখন কিন্তু এই জিনিসটা সবাই খারাপ চোখে দেখে, ঠিক আছে। সো মেন রিজন কিন্তু এটা না, জেমি এই জিনিসটা ক্লিয়ার করে, সে যদি তখন ম্যাট কিংকে না মেরে ফেলতো, তাহলে কিন্তু প্রায় লক্ষ লক্ষ মানুষ মারা যেত। কারণ ম্যাট কিং তার যে কিংস ল্যান্ডিং আছে, সেই কিংস ল্যান্ডিংয়ের মধ্যে ওয়াইল্ড ফায়ার লেখা দিয়েছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন বড় বড় জায়গায়। যেমন একটা আপনারা দেখতেই পাচ্ছেন যে সেপ্টেম্বরের মধ্যে, মানে সেপ্টেম্বর মানে হচ্ছে গির্জার মধ্যে, গির্জার নিচে যেখানে প্রেয়ার করে মানুষ, সেই জায়গায় ম্যাট কিং তার এই ওয়াইল্ড ফায়ার আগুন বসায় রাখছিল। জাস্ট একটা ফোঁটা আগুন দিলে পুরো বাস্ট হয়ে যেত পুরো ভবন, ঠিক আছে। তাদের এই মানুষদেরকে বাঁচানোর জন্য কিন্তু জেমি ল্যানিস্টার ম্যাট কিংকে মারে, এবং ম্যাট কিংকে মারার পরে তার নাম হয়েছে কিংসলেয়ার। কিংসলেয়ার মানে কি, যে নিজের রাজাকে হত্যা করে। খুবই খারাপ একটা প্রবাদ, মানে খারাপ একটা মানে মির্জাফর টাইপ উদাহরণ বলতে পারেন, যে তাকে সবসময় সে একটা লিভিং লেজেন্ড মির্জাফর, কিন্তু সে মির্জাফরটা কেন হয়েছে এটা কিন্তু কেউ বলে না, ঠিক আছে। সে নিজে ব্রায়ানের কাছে কনফেস করে। এই লোকটাকে মারা হয়েছে খুবই প্যাথেটিকভাবে, ঠিক আছে। এই লোকটাকে কোনো একটা যুদ্ধের ময়দানে যদি মারতো, তাহলে কিন্তু এটা আরও মানে এপিক লাগতো। কেন, ধরেন এই যে লিয়ানা স্টার্ক মানে মানে জোরা মর্মন্টের যে নাতি ছিল লিয়ানা মর্মন্ট, তাকে যে সুন্দরভাবে তার ডেথটা দেখাইছে গেম অফ থ্রোনসে, সেইভাবে যদি জেমিকে মারতো, তাহলে কিন্তু মানুষজনের কাছে আরও ইম্প্যাক্টফুল লাগতো আসলে, ঠিক আছে। কারণ যখন দেখবেন জোরা যখন মারা যায়, তখন আপনার চোখ দিয়ে এমনি পানি বের হয়ে যাবে, ঠিক আছে। যে এই লোকটা কীভাবে মানে মারা গেছে, এই লোকটার জার্নিটা কেমন ছিল, যে কীভাবে সব জায়গা থেকে ধোকা খাইছে, সে যাকে ভালোবাসতো সে সেই রানী তাকে মানে রিজেক্ট করে দিছে, ইত্যাদি ইত্যাদি যে ব্যাপারগুলো দেখানো হয়েছে, খুবই মারাত্মক। জেমি একটা প্রপার ফিউনারাল ডিজার্ভ করতো। আর জেমি যে ধরনের একটা মানুষ ছিল, মানে খচ্চর টাইপের মানুষ, সেই মানুষটা একসময় ভালো হয়ে ব্রিয়ানের জন্য, লেডি অফ ব্রিয়ান, তার জন্য নিজের হাতটা কাটাইলো। তারপর সে এক হাত দিয়ে সে ট্রেনিং শুরু করলো, ঠিক আছে। মানে এই জিনিসগুলো আসলে মানে খুব ইম্প্যাক্টফুল লাগছিল, কিন্তু ডেথটা আসলে ইম্প্যাক্টফুল লাগে নাই। এরপর আসে সানসা স্টার্ক। এই সানসা স্টার্ক এই বেচারির কপালটা খুবই খারাপ। একটা সাইকোপ্যাথ থেকে সে আরেকটা সাইকোপ্যাথের হাতে পড়ে। প্রথম সাইকোপ্যাথ ছিল হচ্ছে সার্সি ল্যানিস্টার, এরপরে গিয়ে সে পরে হচ্ছে র্যামজির হাতে। এই র্যামজি ছিল আরেক সাইকোপ্যাথ। তো এই মানুষ এই সাইকোপ্যাথ থেকে সাইকোপ্যাথে কনভার্ট মানে হওয়ার পরে ও নিজেও একটা সাইকোপ্যাথ হয়ে যায়। ওকে মানে কুইন অফ দি সেভেন কিংডম বানানো হয়েছে, মানে ওকে বানানো উচিত ছিল, মানে হচ্ছে কি, ও কিন্তু নিজে নর্থটাকে ফ্রি করে নেয়। ও কিন্তু ওইভাবে নিজেকে গ্রো করছে, যে ছোট্ট একটা মেয়ে যে কিনা সব কিছুতে ভয় পায়, সেই মেয়েটা এখন এত ম্যাচিউর হয়ে গেছে, সে নর্থটাকে সে নিজে ফ্রি করে দিছে সেভেন কিংডম থেকে। তার আর্টটা কিন্তু আরেকটু সুন্দরভাবে দেখানো উচিত ছিল, ঠিক আছে। মানে সে যেভাবে ব্যাটল অফ দি বাস্টার্ডে রোল প্লে করে, সেই রোলটা আরও এপিকভাবে দেখানো যেতে পারতো সানসা স্টার্কের।
এরপর আসি ব্র্যানের কথায়। ব্র্যান হচ্ছে এমন একটা মানে আমার কাছে মনে হয়েছে যেমন একটা ছাগল, মানে এই ছাগলের ব্যাপারে কিছুই বলে নাই। রিজন হচ্ছে যে এই ছেলেটাকে যখন ট্রেন করে মানে গুহার মধ্যে যে তুমি এখন থেকে হাঁটতে পারবা না, তুমি এখন থেকে উঠতে পারবা, তাহলে আমাকে বলেন যে কোন কোন লোক, যে লোক সকল পশু পাখির মধ্যে ঢুকে যেতে পারে, সে একটা কাউয়ার মধ্যে ভর করবে, নাকি সে একটা তিনটা ড্রাগন আছে, তিনটা ড্রাগন, সেই তিনটা ড্রাগনের মধ্যে সে ভর করে সে স্লিপ ওয়ার্ক করে সে মানে যুদ্ধে অংশগ্রহণ করবে? আপনাদের কি মনে হয়? আর মেন যে ব্যাপারটা, ও হচ্ছে একটা মানে কি বলবো ওয়াইফাই নেটওয়ার্কের মতো, সে নাইট কিংকে সে যেখানেই পায় সেখানেই কানেক্ট করে ফেলে নাইট কিং, ঠিক আছে? তো এই লোকটাকে আপনি কোথায় নিয়ে যাবেন? আপনার যদি একটা বুদ্ধি থাকে, ন্যূনতম সেন্স থাকে যে না, যেহেতু জম্বিরা মানে নাইট কিং এর সৈন্যরা সাঁতার করতে পারে না, তার মানে কি তাকে কোনো মানে জাহাজে নিয়ে যাওয়াটাই বেটার অপশন ছিল। সেখানে কি করলো যে না, আমরা উইন্টারফেলে সুন্দর একটা যুদ্ধ দেখাবো, যুদ্ধের একটা চারা মানে হচ্ছে যে মানে ছাগল হিসেবে আমরা ইউজ করবো হচ্ছে কাকে, ব্র্যান স্টার্ককে। আবার এই ব্র্যানকে বানানো হয়েছে মানে কিংডমের রাজা, যে সন্তান প্রসব করতে মানে সন্তান প্রডিউস করতে পারবে না, কিছু করতে পারবে না। আর মানে ওকে এই জিনিসটা ও ডিজার্ভই করে না ভাই, ও ডিজার্ভই করে না। কারণ ওর ভীষণটা আর একটু সুন্দর করা যাইতে পারতো। ধরেন যখন নাইট কিং মারা যায় তখন যদি ব্র্যানও মারা যেত, এই জিনিসটা আরও ইপিক লাগতো। কারণ ব্র্যানকে ঘিরেই এই নাইট কিংকে ঘিরেই কিন্তু একটা লুপ তৈরি হয়েছিল, লুপটা এখানে ব্রেক করে দেওয়া যেত, বাট এটা করে নাই। এটা শোরানাররা আসলে কি ভাবছে ভাই, মানে জর্জ আর মার্টিন সে এত মানে ডিটেলসে বই লিখছে, আপনি যদি এটা পড়েন আপনি মানে আমি নিজে মহাভারত রামায়ণ ভুলে গেছিলাম যখন আমি ওর পুরো সিজনটা মানে ওর যে পুরো বইটা আমি অডিও বুক আকারে শুনি, তখন আমি পুরো মনে হয়েছে যে এই লোক মহাভারত বা রামায়ণ লেখার মতো অ্যাবিলিটি রাখে, ঠিক আছে? এরপরে আসে আরিয়া স্টার্ক। আরিয়া স্টার্কের যে জার্নিটা দেখানো হয়েছে, মারাত্মক সুন্দর একটা জার্নি। প্রথম জার্নি ছিল হাউন্ডের সাথে, সে কীভাবে সুন্দরভাবে হাউন্ডের সাথে মিলে যাইতো, কীভাবে ভালো ছিল। এরপরে সে ব্রাভোসে যায়, ব্রাভোসে গিয়ে সে ট্রেনিং নেয়, অ্যাসাসিন হয়ে যায় একটা, ঠিক আছে? ওর ডেস্টিনি ছিল কি, ওর ডেস্টিনি ছিল ওর যে মানে ফ্যামিলিকে যারা মারছে তাদেরকে প্যাথেটিক ওয়েতে মারা, যেটা দেখাইছে একটা জায়গায় তারা দেখাইছে, সেটা হচ্ছে ওয়াল্ডার ফ্রিকে সে মারে এবং মেরে তার পুরো বংশ নির্বংশ করে দেয়। এরকম আরও 2-3টা যদি দেখাইতো তাহলে আরও জোশ হইতো। সে তাকে দিয়ে যদি সার্সিকে মারানো হইতো সেটাও দেখতে বেস্ট হইতো, সেটা তো করে নাই। মানে আরিয়া স্টার্ক হচ্ছে একটা কিলিং ব্যাটম্যান বলতে পারেন, যার কাছে সব ধরনের অ্যাবিলিটি আছে, তাকে বাদ দিয়ে মানে জেমিকে দিছে সার্সিকে মারার জন্য। আর সার্সির এইটা ডেস্টিনি ছিল না যে ও গিয়ে ব্রাউন আইস, ব্লু আইস, রেড আইস এই সবার চোখ বন্ধ করবে, এইটা ওর ডেস্টিনি ছিল না। ওর ডেস্টিনি ছিল ওর পরিবারের হত্যার বদলা নেওয়া, এইটা ছিল ওর ডেস্টিনি। বাট মুভি মানে সিরিজে তো জানেনি যে ক্যারেক্টারকে সবচেয়ে বেশি আপনি ভালোবাসবেন সেই ক্যারেক্টারকে আগে মারবে, আর যে ক্যারেক্টার থেকে আপনি কিছু আশা করেন না তাকে দিয়ে অনেক বড় কিছু করাবে। সো টোটালি ডিসঅ্যাপয়েন্টিং আরিয়া স্টার্কের যে লাস্টিং ফিনিশিংটা দিছে এইটা নিয়ে। এরপরে আসে ড্যানারিস, যে হচ্ছে মানে কি বলবো পুরা সিজনটাই মানে পুরা গেম অফ থ্রোনসটাই আমার মনে হয় মানুষজন দেখছে ড্যানারিসের জন্য। কারণ হচ্ছে অনেকে যারা ইংলিশ বোঝে না, আমি তাদের সবাইকে যারা আমাকে জিজ্ঞাসা করে ভাই কীভাবে ইংলিশ প্র্যাকটিস করবো, তাদেরকে আমি বলি কি ভাই তুমি আগে সাবটাইটেল দিয়ে গেম অফ থ্রোনস পুরাটা দেখবে, একবার না 3-4 বার দেখবে তুমি ফ্রিকুয়েন্টলি ইংলিশ বলতে পারতেছো। মানে সিরিজটা এভাবেই বানানো হয়েছে, এত সুন্দরভাবে বানানো হয়েছে। আর এই ড্যানারিস এমন একটা অ্যাক্ট্রেস যার কিনা ব্যাংক আছে, বুঝে নিজের ব্যাংক, বাস্তব জীবনে ড্যানারিসের নিজস্ব একটা ব্যাংক আছে। তার মানে বুঝতে পারতেছি গেম অফ থ্রোনস করে কি পরিমাণ ধনী হয়েছে, ঠিক আছে? আর মানুষজন মানে সিরিজ দেখছেই মূলত ড্যানারিসের জন্য। ড্যানারিসের যে আর্কটা ছিল মানে সে প্রথম থেকে কিভাবে স্লেভের মতো তাকে বিক্রি করে দেয় খালদ্রোগোর সাথে, খালদ্রোগোর পরে সে ড্রাগন পায়, ড্রাগন থেকে সে পুরা এরপরে সে পুরো একটা 2টা টাউন সে জয় করে, এরপর পুরো দোতরাকিদের সে জয়েন করে ফেলে, আনসলিডদের সে মানে নিজের টিমে নিয়ে আসে। এত সুন্দর একটা মানে তার যে আর্ক, তার যে জার্নি, এই জার্নিটা নষ্ট করলো কেন? নষ্ট করে ফেললো কীভাবে? জন স্নোর মাধ্যমে। এই জন স্নোকে দিয়ে ড্যানারিসকে মেরে ফেলে। আরে ভাই জন স্নোকে যখন জন স্নো মারা যায় তারপরে যখন আবার জীবিত হয়, ওর কি ডেস্টিনি ছিল ড্যানারিসকে মারা? এটা যদি আপনি গেম অফ থ্রোনস দেখেন বা দেখে থাকেন তাহলে আপনি এটা জীবনও বিলিভ করবেন না, এটা ওর ডেস্টিনি ছিল না। ওর ডেস্টিনি ছিল মানে এই যে নাইট কিংয়ের সাথে যে যুদ্ধটা হয়, এই যুদ্ধের মধ্যে একটা ধুরুন্ধার ফাইট হবে, সেই ফাইটের পরে সে কোনোভাবে মানে নাইট কিংকে মারবে, এইটা ছিল ওর ডেস্টিনি। ওর ডেস্টিনি ছিল না এই ড্যানারিসকে মারা। যে মানে জন স্নোর যে প্রফেসিটা ছিল সে হচ্ছে একজন আহায়ো মানে হচ্ছেন একজন হিরো যে পুনর্জন্ম নিবে, এবং পুনর্জন্ম নিয়ে এই নাইট কিংয়ের যে পুরা যে মানে ম্যাডনেস আছে, এই ম্যাডনেসটাকে বা এই জম্বি জাতিটাকে পুরোটা নির্মূল ধ্বংস করবে এই জন স্নো। এইটা ছিল ওর ডেস্টিনি। ওর ডেস্টিনি ছিল না যে জেগে উঠে সে ড্যানারিসকে মারবে। এবং মানে এতটা প্যাথেটিকভাবে লাস্টের জিনিসগুলো শেষ করছে ভাই,
মানে নিজের দুঃখ নিজের কাছেই রেখে দেওয়া হয়েছে। মানে এই ডাফার ব্রাদার কি মানে ওয়ার্নার ব্রোস এটা বলে দিছিল যে তোমাদের যত টাকা লাগে আমি তোমাদেরকে তত টাকা দিব, তোমরা যতগুলো সিজন বানাইতে চাও তোমরা বানাইতে পারো। কিন্তু ডাফার ব্রাদার কি করলো, এরা চিন্তা করলো আমরা স্টার ওয়ার বানাবো, এইটাকে যত দ্রুত ঝাপাঝাপ করে এটা শেষ করে ফেলি। মানে হচ্ছে ধরেন পুরো একটা সিলেবাস, এই পুরো পরীক্ষার আগের পুরো সিলেবাসটা আপনি জাস্ট এক রাতে তাড়াহুড়া করে শেষ করলেন, মানে কোনো অনেক কিছুর প্রশ্নের উত্তর না দিয়ে। এটাই হয়েছে গেম অফ থ্রোনসের ডেস্টিনি। এরপর হচ্ছে টিরিয়ন ল্যানিস্টার। ভাই এই মানুষটা কি আসলে, মানে গড লেভেলের যদি অভিনয় থাকে এটা টিরিয়ন ল্যানিস্টার করছে। সে 7টা অ্যাওয়ার্ড দিচ্ছে টিভি শো এর প্রত্যেকবারই গেম অফ থ্রোনসের জন্য। মানে আপনি জাস্ট এই সিনটা দেখেন এবং দেখে দেন হচ্ছে জানান যে ভাই এই গুজবাম, এই মুহূর্তটা দেখার পর আপনার গুজবাম আসছিল কিনা। এই মানুষটা এতটা স্মার্ট, এতটা মানে চালাক ছিল, সেই মানুষটাকে একটা মানে ছাগল বানায় আসছে এই ডাফার ব্রাদার। এত সুন্দর একটা গল্প, এত সুন্দর একটা মানে তার যে বামন হওয়া, তার যে নিজের প্রতি নিজের একটা মানে ক্ষোভ, সে তার ভালোবাসার মানুষটাকে গলায় চেন দিয়ে মেরে ফেলে, তার বাবাকে মেরে ফেলে, দেন হচ্ছে সে একটা বড় জার্নি করে ফ্রি সিটিতে, তারপরে গিয়ে হ্যান্ড অফ দ্য কুইন হয়। এত সুন্দর একটা জার্নি, সেই জার্নিতে সে কি করে, সে বুদ্ধি দেয় যে এই যে কিংস ল্যান্ডিংটা আছে, এই কিংস ল্যান্ডিংয়ে সরবরাহ বন্ধ করে দাও, তাইলেই রানী সার্সি ঘর থেকে বেরোবে, নাহলে বেরোবে না। এরকম একদম ছাগলের মতো বুদ্ধি একমাত্র আমার মনে হয় যে ডাফার ব্রাদাররাই লাস্টের দিকে লিখতে পারে। কারণ এই মানুষটা যে অভিনয়টা করছে, মানে আপনি সিরিজ দেখলে শুধু এর দিকে তাকিয়ে থাকবেন যদি আপনি বুঝদার পাবলিক হন। তার যে স্ট্র্যাটেজি, সে যখন মানে হ্যান্ড অফ দ্য কিং নিয়োজিত হয়, মানে জফরির যে হ্যান্ড অফ দ্য কিং, তখন সে যেভাবে একটা গেম খেলে সবার সাথে, এই যে ভ্যারিসের সাথে, তারপর হচ্ছে লিটল ফিঙ্গারের সাথে, মাস্টার অফ উইস্টার মানে মাস্টার যে থাকে দাঁড়িয়ালা, তার সাথে যে গেমটা খেলে, ভাই কি কি ছিল আসলে। সে তাকে কি একটা জোকার বানাই দিছে। মানে সে কি করে, মাস্টার অফ কয়েন বানায় কাকে, ব্রনকে সে মাস্টার অফ কয়েন বানায়। যে লোক গোল্ডের জন্য সব কিছু বিক্রি করে দিতে পারে, নিজে একটা সেল শর্ট, ওকে যদি টাকাতে বলে ভাই তুমি কাকে মারবে ব্রন, তুমি সে জিজ্ঞাসা করবে যে কত কত দিয়ে মারবো। মানে খুব টিরিয়ন একটা সুন্দর একটা কোশ্চেন করছিল যে ব্রন তোমাকে যদি বলা হয় যে একটা বাচ্চাকে মারবে, তুমি কি ভাববে, কি করবা, তখন বলবে কত দিবে সেটার উপর ডিপেন্ড করতেছে। মানে ব্রন হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে হচ্ছে সেল শর্ট, মানে সে টাকার বিনিময়ে তার শর্টটা নিয়ে যুদ্ধ করে বা কাজ করে। মানে ধরতে পারেন যে মানে সিরিয়াল কিলার বা যাই বলেন, টাকার জন্য সব করতে পারে, সেই লোকটাকে বানাই দিছে কি মাস্টার অফ কয়েন। এটা কোনো লজিক হইলো, কোনো যুক্তিতে আসে, কিছু আসে না, সিম্পল। তারপরে সবচেয়ে প্যাথেটিক ক্যারেক্টার এবং শেষ ক্যারেক্টার হচ্ছে দি নাইট কিং। এই নাইট কিং এ কেন আসলো, কোথা থেকে আসলো, সে কেন ওই যে মানুষকে মেরে মানে চিকামারা করে রাখে, কেন করে, বাচ্চাদেরকে ধরে কি কেন নাইট কিং বানায় দেয়, এই কোনো উত্তরই কিন্তু সিরিজে দেয় নাই। ঠিক আছে, পুরো একটা সিরিজের অ্যাটলিস্ট একটা এপিসোড তারা রাখতে পারতো বা একটা ব্যাক স্টোরি রাখতে পারতো, কিভাবে মানে নাইট কিং আসছে, নাইট কিং এর জন্মটা কিভাবে হইলো, সে কেন মানে সবাইকে জম্বিতে করে ফেলে, সে কিভাবে পাওয়ার পাইলো মৃতদেরকে জীবিত করার, সে কে ছিল, কিচ্ছু দেখায় নাই ভাই। এই লোকটাকে জাস্ট আনছে, লাস্টের দিকে তাকে টুস করে আরিয়া মেরে ফেলছে। এটা কোনো কথা? মানে কি বলবো, এটা আমি জাস্ট লাস্টের দিকে এতটা ফার্স্ট্রেটেড হয়ে গেছিলাম যে কেন একটা সুন্দর সিরিজটাকে এভাবে মশলা ছাড়া মানে মানুষকে খাওয়াই দিল। মনে হইলো কি লাস্টের দিকে একটা সুস্বাদু মাছ, ধরেন হচ্ছে কই মাছ বা চিংড়ি মাছ, যেটা কোনো প্রকার মানে মানে তেলে না ভেজেই আপনি গিলতেছেন। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছিল যে ধরেন আমি কক্সবাজার গেছি, ওখানে অক্টোপাস খাইছিলাম, সেই অক্টোপাসটাকে আমি কোনো প্রকার মানে ফ্রাই না করে তাছাড়া গিলে ফেলতেছি। আমার কাছে ওরকম ফিল হয়েছে লাস্টের মানে এপিসোডগুলো বা সিজনগুলো। 5টা সিজন দেখলে আপনার কাছে মনে হবে এর থেকে সুন্দর মুভি মানে সুন্দর সিরিজ এখন পর্যন্ত হয় নাই। স্টিল নাও আমি বলবো প্রথম 5টা মানে সিজন আপনি দেখার পরে বলবেন যে এর থেকে সুন্দর সিরিজ আর হইতে পারে না। তো আমি সবাইকে রিকমেন্ড করি যে দেখেন গেম অফ থ্রোনস দেখেন। আর গেম অফ থ্রোনসের পরে যে প্রিকুয়াল যেটা হাউস অফ দি ড্রাগন, এটার স্টোরি বলেন গল্প বলেন আমার কাছে কোনোটাই এতটা ভালো লাগে নাই। এর থেকে যদি মানে এইগনের স্টোরিটা দেখানো হইতো, কিভাবে এগন 7 কিংডম দখল করে, কিভাবে সে এই যে স্যান্ড যারা আছে, স্যান্ড মানে হচ্ছে যারা ওই যে মরুভূমিতে থাকে, এদেরকে কেন সে 7 কিংডমের আন্ডারে আনতে পারে নাই প্রায় 16 বছর পরে, মানে এই স্যান্ড মানে হচ্ছে যারা হচ্ছে ওই মরুভূমিতে থাকে এদেরকে 7 কিংডমে আনছে। এই পুরো স্টোরিটা যদি দেখাইতো, অ্যাটলিস্ট হেনরি ক্যাভিলকে যদি এই গণের চরিত্রে দেখানো হইতো, এই সিরিজটা আনতো, মানুষ হুমড়ি খেয়ে পড়তো টাকা দিয়ে এই সিরিজ দেখার জন্য।
বিলিভ ইট অর নট, যারা গেম অফ থ্রোনস ফ্যান আছে তারা যদি এই যে এই গণের কাহিনীটা পড়েন বা মানে অডিও বুকে শুনেন, তাহলে আপনি আবারও গুজবাম ফিল করতে পারবেন যেটা আপনি গেম অফ থ্রোনসে দেখছেন। আমি হাইলি রিকমেন্ড করবো যে এই গণের যে ঘটনাটা, এই গণ এবং তার দুইটা বোন কিভাবে তারা সেভেন কিংডমে আসে, কিভাবে সে স্বপ্নে দেখছিল যে ড্যানারিস একসময় পুরা সেভেন কিংডমের রাজা হবে এবং ওই নাইট কিং আসবে, উইন্টার আসবে এবং তার জন্য একটা ছোরা সে বানাইছিল, সেই ছোরা দিয়ে যেটা আরিয়েসটা ওই ছোরাটা দিয়ে নাইট কিংকে মারে, ওইটা কিভাবে আসলো, কিভাবে সে মানে এইগণ স্বপ্ন দেখলো, কিভাবে হ্যারেন হল মানে আগুন দিয়ে জ্বালায় পুড়ে ফেলছিল এইগণ, এটা যদি তারা একবার দেখাইতো তাইলেই মনে করেন জমে ক্ষীর হয়ে যেত। এই সিজনটা দরকার ছিল হাউস অফ দি ড্রাগন না। আর হাউস অফ দি ড্রাগনের মধ্যে গেম অফ থ্রোনস ওই ভাইবটা আসে নাই, যেই কারণে হাউস অফ দি ড্রাগন এখন তারা আনতেছে। রিজন হচ্ছে এই সিজন 3 যেটা আনতেছে, এটার মধ্যে তারা প্রথম এপিসোডেই তারা ভয়ঙ্কর লেভেলে ফাইট দেখাবে, যেটাকে বলে ব্যাটল অফ গ্যালেট। এই ব্যাটল অফ গ্যালেটটা তারা, আমার কাছে মনে হয়েছে সবাই যারা প্রিকুয়াল দেখছে, মানে যারা প্রিমিয়ার শো দেখছে, তারা সবাই 93% দিছে স্কোর, যে খুব ভালো হয়েছে গ্যালেটটা। তো দেখি আসতেছে আগামীকাল, তো আগামীকাল আসলেই আসলে বুঝতে পারবো যে কেমন হয়েছে, কেমন হবে ফিউচারটা। বাট আমি ভাই এখনো স্টিল মনে করি যে যদি গেম অফ থ্রোনসের এই গণের ঘটনাটা তারা দেখায়, আপনি মাথা নষ্ট হয়ে যাবে যদি বইয়ের সাথে মিল রেখে দেখায়। তো অনেকক্ষণ বকবক করলাম, যারা যখন সঙ্গে ছিলেন মুভি টুভার্সের সাথেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কোনো সময় ভুলবেন না। আমি শুভ ছিলাম আপনাদের সাথে, টাটা, গুড বাই।